নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য রাজনীতি থেকে শুরু করে আদালতের আঙিনা সব দিকেই কিন্তু এখন একটাই বিষয়, আইপ্যাকে ইডির তদন্ত। আইপ্যাকে ইডির তদন্ত এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতি, ইডির তদন্তের ব্যাঘাত এখন রাজ্য রাজনীতির আঙিনা থেকে গড়িয়েছে আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জোড়া মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, কিন্তু এজলাসে অত্যধিক ভিড় এবং অব্যবস্থার জন্য সেই শুনানি মুলতবি হয়ে যায় এবং বিচারপতি 14ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই মামলার অবিলম্বে শোনার প্রয়োজন এমনটাই মনে করে তারা প্রধান বিচারপতি কাছে আবেদন জানিয়েছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তিনি এই জুডিশিয়াল অর্ডারের প্রেক্ষিতে কোনো রকম হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করবেন না। এরপরেই সিদ্ধান্ত হতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তারা কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাতে কোনো রায় নিয়ে না আসতে পারে তার জন্য ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। এখন প্রশ্ন উঠছে যে যদি সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যায় তাহলে কি কি হতে পারে বা কি হবার সম্ভাবনা রয়েছে। সাধারণত দেখা যায় যে সুপ্রিম কোর্টে যেহেতু আজ শনিবার এবং রবিবার দুটি ছুটির দিন রয়েছে, ফলে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি এই ছুটির মধ্যে আবেদন জানায় তাহলে ভারতবর্ষের প্রধান বিচারপতি সূর্যকান্তকে একটি স্পেশাল বেঞ্চ গঠন করতে হবে এবং স্পেশাল বেঞ্চ গঠন করে সেই স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করবে। অপরদিকে যেহেতু রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা আছে, সুতরাং রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের নিজস্ব বক্তব্য না শুনে কোনো বিচারপতি কিন্তু তাদের রায়দান করতে পারবেন না। ফলে এক্ষেত্রে রাজ্যের বক্তব্য হবে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রয়েছে এবং শুনানি রয়েছে, সুতরাং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেই এখতিয়ার নেই। আইনজীবী মহল যেটা মনে করছে বক্তব্য সেটা হচ্ছে যে আইনজ্ঞ বিশেষজ্ঞরাও যেটা বলছেন সেটা হচ্ছে ভারতবর্ষের যে আইনি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে কতগুলি ধাপ রয়েছে। সাধারণত আমরা দেখে থাকি নিম্ন আদালত, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট এবং সর্বশেষে সুপ্রিম কোর্টে গিয়েই কিন্তু এই মামলার একটা শেষ হয় বলে আমরা দেখে থাকি। ফলে এই যে হাইকোর্টের যে আইনের যে বিন্যাস রয়েছে, যে একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার কি কখনো ভাঙতে পারে? অর্থাৎ কোনো কোর্টকে বাদ দিয়ে কি অন্য কোর্ট সেই মামলার শুনানি গ্রহণ করতে পারে? একমাত্র দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন, কিন্তু সেক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে বিষয়গুলি গুরুত্ব পেয়েছে সেক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আরজি করের মামলার সময় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সেই মামলার শুনানি গ্রহণ করেছিলেন। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ওয়াই.জে. চন্দ্রচূড়। কিন্তু অপরদিকে সেই আরজি করের মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারাধীন ছিল। তা সত্ত্বেও যেটি এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে বা গোটা জাতীয়ভাবে এই ঘটনাটি প্রভাব পড়েছিল, তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ে বিশেষভাবে হস্তক্ষেপ করেছিলেন এবং কলকাতা হাইকোর্টে সেই বিচার প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেছিল। পাশাপাশি বলা যেতে পারে যে এসআইআর সংক্রান্ত মামলা, এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের সংশোধিত তালিকা অনুযায়ী যে মামলা, সেই সংশোধন কিন্তু গোটা দেশ জুড়ে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট উপলব্ধি করতে পেরেছে যে এই ঘটনাটি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা জাতীয় স্তরের বিষয়। সুতরাং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা রয়েছে যে দেশের সমস্ত হাইকোর্টে এই এসআইআর সংক্রান্ত মামলার বিচার আপাতত স্থগিত থাকবে যতদিন পর্যন্ত না সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি গ্রহণ শেষ হচ্ছে।
অপরদিকে যদি বলা যায়, আইনজ্ঞ মহল যে উদাহরণ দিচ্ছে যে পশ্চিমবঙ্গে যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা বা অন্যান্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা যখন হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিচারাধীন মামলাগুলিকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। তার কারণ সেই ঘটনার পরিসর কিন্তু শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে জাতীয় বা আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়েনি। পাশাপাশি বলা যেতে পারে যে আরজি করের ঘটনায় যখন মৃতের পরিবারের পক্ষ থেকে পুনরায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল, সেই দাবি যখন নিম্ন আদালত কলকাতা হাইকোর্টে ছিল এবং কলকাতা হাইকোর্টে যখন এই দাবি জানানোর পরেও যখন সেই মৃতের নির্যাতিতার পরিবার যখন সুপ্রিম কোর্টে আবেদন জানায়, সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়েছিল যে এই মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে। ফলে এই যে উদাহরণ, অর্থাৎ প্রাথমিক নিয়োগ, এসএসসি সংক্রান্ত নিয়োগ এবং এই আরজি করেন নির্যাতিতার পরিবারের আবেদন, এছাড়া বহু মামলা রয়েছে যেগুলি কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টে যখন আবেদন জানানো হয়, সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়ে দিয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে সেই বিষয়গুলি সম্পূর্ণভাবে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ বা রাজ্যের মধ্যে প্রভাব পড়েছে। আর প্রশ্ন উঠতে পারে, তাহলে আরজি করের মামলা কেন ফেরালে? তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র নির্যাতিতার পরিবারের আবেদনের বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট ফিরিয়েছিল, সামগ্রিক বিষয় কিন্তু আরজি করের তদন্ত যেটা মনিটরিং করছিল সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু ফেরায়নি। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এই যে আইপ্যাকের অফিসে ইডির তদন্ত সংক্রান্ত মামলায় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আইনজীবী মহলের বিশেষ বিশ্লেষণ যে যেহেতু বিচারপতি শুভ্রা ঘোষ এখনো পর্যন্ত এই মামলা থেকে অব্যাহতি নেননি বা কলকাতা হাইকোর্টে এমন কোনো নির্দেশিকা জারি হয়নি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তার কারণ এই মামলাটি প্রথম হবে সিঙ্গেল বেঞ্চে, একক বেঞ্চে, পরবর্তীকালে সেই রায় যার পছন্দ না হবে তিনি আবেদন করবে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চের রায় যার পছন্দ না হবে সে যাবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই মামলা শেষ হবে। কিন্তু এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষ এখনো পর্যন্ত কিন্তু মামলার শুনানি শুরু করেননি এবং তিনি কিন্তু এই মামলা থেকে অব্যাহতিও নেননি, তিনি মামলার শুনানির দিন ধার্য করেছেন। সেই কারণের জন্য কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের সুজয় পাল কিন্তু এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারফেয়ার করেননি বা হস্তক্ষেপ করেননি ইডির আবেদনের প্রেক্ষিতে। তাই আইনজ্ঞ মহল মনে করছে যে সুপ্রিম কোর্টে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যায়, মামলার শুনানিতেই সম্পূর্ণভাবে তার প্রতিবাদ করবে রাজ্যের আইনজীবী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী। তাদের দাবি হবে মামলাটি কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, সুতরাং সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। তবে সুপ্রিম কোর্টের নিজস্ব যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার অনুযায়ী সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। তবে কেউ কেউ বলছেন বা কোনো আইনজ্ঞ মহলের মতে যে এই বিষয়ে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আবেদনের প্রেক্ষিতে যে তাদের সত্যিই এই মামলার জরুরি শুনানি প্রয়োজন আছে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে বা সেই সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বা বিচার প্রক্রিয়া সম্পন্ন করার একক বেঞ্চকে একটা নির্দেশিকা জারি করতে পারে। কিন্তু আসল বিচার প্রক্রিয়া হবে কিন্তু কলকাতা হাইকোর্টেই, এমনটাই মত আইনজ্ঞ মহলে।